ডেকে ডেকে একটা ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম না, তখন আর কি করা যায়? আমি ওই মক্কা শরীফের বাগমাটি পাড়ি আসি। আল্লাহর দয়া হলে এই বুড়ো বয়সেও সন্তান দিতে পারে। ও কথা তুমি মুখে এনো না, তাহলে যে আমি ব্যথা পাই। অস্খরাত চাইতে তোমার কিছু টাকা পয়সা এই গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও, তারপর তুমি মক্কা শরীফ যাও। তুমি ঠিকই বলেছো গিন্নি। এই কাল থেকে এই গরিবের মধ্যে টাকা পয়সা বিলিয়ে দেব। ওই যাবার কালে কিছু টাকাও দিয়ে যাব। হ্যাঁ যা, আসতে বল। গিন্নি গিন্নি, আমাদের যদি আল্লাহ পাক একটা ছেলে মেয়ে দিত, কতই না খুশি হতাম। কত কত আল্লাহর কাছে এত আরাধন করলাম, একটু ছেলে মেয়ে পেলাম না। দুঃখ করো না তুমি, আল্লাহ চাইলে একটি সন্তান আমাদেরকে এখনো দিতে পারে। তা অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মনে করে আগমন যুবক? আমি যে বিপদে পড়ে আশ্রয় প্রার্থনা করছি। এই দেখুন, এই পত্রখানায় সবকিছু লেখা আছে। দেখি কি লিখেছে পত্রখানায়। মাননীয় মামা সাহেব, আমার সালাম গ্রহণ করিবেন। আপনাকেও মামিকেও আমার সালাম জানাবে। পর সমাচার এই জানিবেন, বহুদিন পূর্বে বলেছিলেন কোনো একটি ছেলে মেয়ে পাইলে পাঠিয়ে দিতে। তাই আমার এই জানাশোনা এই ছেলেটিকে আপনার নিকট পাঠিয়ে দিলাম। তার পিতা মাতা ভাই বোন সবাই বন্যার কবলে মারা যান। এখন তার আপনজন বলতে কেউ নেই। ছেলে মনে করে তাকে গ্রহণ করিবে। ইতি আপনার স্ত্রীর ভাগনা সেনাপতির হত্যা। সেনাপতি আপনার ভাগনা? এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? জানাবার সময় কোথায় গিন্নি? ভাগনার কারণে আমার এই জমিদারি রয়েছে। দেখো না, ভাগনা আমার কত দয়ালু, দয়ার একটি ছেলে পাঠিয়ে দিয়েছে। অপূর্ব। তা তোমার নাম কি বাবা? আমার নাম যে তারামি আমা। চমৎকার নাম তোমার। গিন্নি, ওকে অন্দর মহলে নিয়ে যাও, নিয়ে ওকে খেতে দাও। আমার যে খিদে পায়নি বাবা। তা না পাক, চলো বাবা, আমার সঙ্গে চলো। তবে তাই চলুন মা। ভাগনা আমার ভাবের তুল্য, চমৎকার একটি দয়ার সনদ দিয়েছে। রাজকুমার যাই, এই শুভক্ষণে একটা
জলসার আয়োজন করে গিয়ে বহু স্থান ঘুরে গেলাম, তবুও যে আমি জ্যোৎস্নার কোনো সন্ধান পেলাম না। ওই তো মেয়ে লোকটি যাচ্ছে। কে? দেখতে একদম জ্যোৎস্নার মতোই মনে হচ্ছে, চিনতে আমার ভুল হয়নি, ওটাই জ্যোৎস্না। ওই তো কলসি কাঙ্ক্ষে নিয়ে হন হন করে বাড়ির দিকে চলে যাচ্ছে। তাহলে কি আনোয়ার বেঁচে আছে? হয়তো তাই হবে, আগে দেখে নেই। যদি বেঁচে থাকে তাহলে বুদ্ধি একটা বের করে নেব, অবশ্যই আমি বুদ্ধি বের করে নেব। দেখি ওরা কোথায় থাকে। খাবার তৈরি হয়েছে জ্যোৎস্না, তাহলে একটু তাড়াতাড়ি করো, আমার যে আবার কাজে বের হতে হবে। হয়ে গেল প্রায়, তুমি নদীতে গোসল করে এসো। হ্যালো, কাটি গো কাটি, ও বৌদি গোসল কাটি, আমার ভাবি গোসল কাটি, এই আমার দাদারও চুলো কাটি। কোন আইসি কেউ কয় না, এটা বাড়ির সামনে আইসি। বাড়িতে কি লোক আছেন? বাড়িতে কে আছেন না? কে? কি চাও তুমি যুবক? আমি কিছু চাই না হুজুর, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই কাজ করি। আমি এখানে নতুন এসেছি তো, ওই চুল দাড়ি কামাই, চুল দাড়ি, এটাই হলো আমার কাজ। চুল কাটবেন না সেবাইবেন? ভালো কাটতে পারো তো? আরে কয় কি রে আবার, এই মানিকগঞ্জ শহর আমার যে ভালো নাপি তার আছে? না, তা নাই। ইংলিশ কাজ, হেয়ার কাটিং, আগডুম বাগডুম 105 প্রকার কাটিং করে। এছাড়াও রাজকীয় কাটিং দিতে পারি। তাই বলেন আপনার কোনটা কাটুন লাগবো? তাহলে রাজযোগ্য কার্টুনটাই কেটে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি এই যে এখানে একটু বসেন, দেখেন আমি কি কাটিংটা দেই। আচ্ছা ঠিক আছে, ভালো না কাটতে বললে কিন্তু মার খাবে, 100 কাটিং হইব। সেটা বুঝে শুনে নিও। ফাঁসি দিয়ে দিও না আবার ভাই।
ব্যবস্থা দেখলে কমান। দেখেন হুজুর কেমন একটা কাটিং দিয়ে দিচ্ছে আর নায়ক চলে পান খান। বেশ ভালো কাটিং দিয়েছো। হয়ে গেছে হুজুর, এর মাজা মজার ফিস হয়ে গেছে। হুজুর বেগম সাহেবের নখ কাটাবেন না? আজ নয়, কাল এসো। এই নাও মজুরি। ইসি রে, করছি কি রে হুজুর, জানেন না আমি যে জায়গায় যাই এই জায়গায় কাজ করে পয়সা নেই না। তাই? এটা আমার উস্তাদের নিষেধ আছে। ও আচ্ছা, তাহলে আগামীকাল এসে বেগম সাহেবের নখ কেটে বকশিস নিয়ে দিও। তাই করবো হুজুর, তাহলে আসি হুজুর। ঠিক আছে, চলো প্রিয়তমা, আমরা একসাথে গিয়ে গোসল করে সেরে নেই। তাহলে আমি আসি তাহলে। ঠিক আছে ভাই, এসো। কালকে আসবো। শোনো, বলো। তোমায় না চুলগুলো কেটে খুব সুন্দর দেখাচ্ছে। তাই? হ্যাঁ, তুমি কি কিছু বলবে আমায়? হ্যাঁ বলবো বলেই তো তোমাকে বলছি। তাহলে বলে ফেলো। আকাশের সূর্য আছে যতদিন, হ্যাঁ, তুমি যে আমার গো, আর কারো নয়। তুমি যে আমারি, আর কারো নয়। সত্যি? হ্যাঁ, আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারি, আর কারো নয়। ও তুমি তো আমারি, আর কারো রাত ছাড়া চাঁদ, নদী ছাড়া ঢেউ, তুমি ছাড়া আমার নেই আর কেউ। ও চাঁদ ছাড়া রাত, নদী ছাড়া ঢেউ, তুমি ছাড়া আমার নেই আর কেউ। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, তুমি তো আমার শুধু, আরে কারো নয়। ও তুমি তো আমার শুধু, আরে কারো সূর্যটা যতদিন আলো দেবে গো, চরণে তোমার দাসী হয়ে রইব।
তুমি যে আমারি আর কারো চলো এবার আমরা নদীতে গোসল সেরে তারপরে এসে দুজনে একসঙ্গে খেয়ে নেব তাই চলো। তুমি তো আমারি আর কারো নয় ও তুমি তো আমারি জান তৈরি হয়নি মন মতো করে বাদশাহী চুলটা কেটে দিয়েছি মায়া দেখলে একবারে পাগল হয়ে যাবে। আচ্ছা তুমি একটু বাংলা করো, অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ওষুধ তাহলে আমার কাজে লেগেছে। জ্যোৎস্নাকে দেখলে তো শালার হুঁশই থাকবে না, তখন তখন পুরোপুরি আমার ভাগে চলে আসবে আর মাল পানির তো অভাবই হবে না। তারপর জমিদার বাবুকে কৌশলে হত্যা করে জমিদার সেজে জ্যোৎস্নাকে নিয়ে আমি সুখে ঘর করব। উজিরের ছেলে আমি। শালা জমিদার কোথায় পাবে উজিরের বুদ্ধি? এক গুলিতে দুই শিকার। হ্যালো, এত বড় একটা দ্বীপে একা একা পড়ে থাকতে আর কিছুতেই মন চাইছে না। তুমি আমাদের সহায় হও। জমিদারের দয়ায় আমরা বেশ সুখেই আছি এখানে। এমন দয়ালু মানুষ বোধ হয় এই পৃথিবীতে খুব কমই আছে। ছেলে মেয়ের মতো করে আমাদেরকে বসে বসে খাওয়াচ্ছে। আল্লাহ পাক যদি কোনো দিন ফিরে দেয় আমরাও এর প্রতিদান দেব একদিন। আম্মা তো বিদায়কালে বলেছিলেন দিন আসলে আমাদেরকে খুঁজে নেবে, কিন্তু আজ কতদিন হয়ে গেল কোথায়? আম্মা তো আমাদের খোঁজ নিতে এলো না। আর কিছুদিন অপেক্ষা করো জ্যোৎস্না, আমি তোমাকে এখানে রেখে আমি ছদ্মবেশে রাজ্যে ঘুরে আসব। আব্বা আম্মা হয়তো আমাদের জন্য কেঁদে কেঁদে চোখ একবার ফুলে ফেলেছে। আমিও তো দাদা দাদির নয়নের মণি হয়েছিলাম। আবার তোমার খবর শুনে হয়তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। জমিদার সাহেব, এরা কি আপনার আসামি? এই অর্ধেকে কি আমার স্ত্রীর গলার হার, আমার হাতের আংটি এবং 50,000 টাকা চুরি করে নিয়েছে। না, বন্দি করা এই চোরকে। একেবারে হাতের হাতে প্রমাণ। চোরের হাতে আংটি না রেখে স্ত্রী হাতে দিয়ে দিচ্ছে, দেখেন। না না, এটা আমাদেরকে জমিদার গিন্নি ভালোবেসে দিয়েছে। চেন্টে, গ্রেপ্তার করো আসামিকে।
জমিদার বাবু, আমার স্বামী এগুলো করতে পারে না। আপনি অযথা বিনা দোষে আমার স্বামীকে বন্দি করবেন না জমিদার বাবু। আমি চুরি করিনি জমিদার সাহেব, আমি চুরি করিনি। ওরা ওরা যে মিথ্যে বলছে দারোগা বাবু, বিশ্বাস করুন দারোগা বাবু, হার ছাড়া জমিদার সাহেবের স্ত্রী দিয়েছে। চুপ করে বেদক। খুনের কেসের আসামি জানলে আমি আশ্রয় দিতাম না। আমার বাড়িতে থেকে খেয়ে আমার মাথায় ভাইয়ের কাঁঠাল ভেঙে খাওয়া। নিয়ে যান দারোগা বাবু। আমার স্বামী চুরি করেনি জমিদার মশাই, আমার স্বামীকে ছেড়ে দি। জমিদার আমাকে এই আংটিখানা মেয়ের মতো উপহার দিয়েছে দারোগা বাবু, আর এই হারের ছড়া ওনার স্ত্রী আমাকে দিয়েছে। সব মিথ্যা কথা স্যার। ডাইনে দেখুন, এই মেয়েরা সব নয়, খুনেরও আসামি। না, তা না হলে দ্বীপের ঘুরে করে আশ্রয় নিয়েছিল কেন? আসামিকে থানায় নিয়ে চলো, না, তারপর সদরে চালান করে দেওয়া হবে। না। হাতে ধরি পাহাড়ে ওহ বাবু, ছেড়ে দেন স্বামী রে, বিনা দোষে মোর স্বামী কে দিবেন না কো জেলে গো বাবু, দিবেন না কো জেলে। স্বামী বিহীনে এই ভুবনে, ও বাবু আমার কেউ নাই, স্বামী বিহীনে একা ঘরে কেমনে রহিব গো বাবু, কেমনে রহিব স্বামী। স্বামীর সামনে মন দিগ হইয়া, ওহ বাবু যাব কারাগারে, সুখে দুঃখে স্বামীর সঙ্গে রইব কারাগারে গো বাবু, রইব কারাগারে। তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই মা, তবে তোমাকে কথা দিচ্ছি জামিনে বের করার চেষ্টা করব। চোররা আবার জামিন আর বিলম্ব নয় স্যার। তাই নিয়ে যাও। এ শুধু চুরি করে নেই, এ সুযোগ পেলে আমাকেও মেলে ফেলবে। না, জমিদার সাহেব, দশ কথার এক কথা, তার নাম হলো হক কথা। বিশ্বাস করুন দারোগা বাবু, আমি চোর নয়। জমিদার সাহেব আর এই নাপিত বেটা ষড়যন্ত্র করে
আমার স্ত্রীকে হত্যা করার জন্য। আমি চোর নয়। দারোগা বাবু, আপনি আমার ধর্মের পিতা, দয়া করে আমার স্বামীকে আপনারা ছেড়ে দিন। দারোগা বাবু, আমার তুমি যখন আমার স্বামীকে পিতা ছেড়ে বলেছো, দিন। আমিও তোমাকে মেয়ে বলে গ্রহণ করলাম, আর তোমার জন্য আপ্রাণ চেষ্টা করব। দারোগা বাবু, স্বামী, আমি যে নির্দোষী, তবু যখন আমাকে গ্রেপ্তার করা হলো, তখন আপনার কাছে আমার এই অনুরোধ, আমার স্ত্রীকে আপনি মেয়ের মতো মনে করে আপনার কাছে রেখে দিবেন। তাই হবে। চেনটে নিয়ে চলো আসামিকে। নিয়ে যাচ্ছি স্যার। স্বামী, না, পাখির নির্মম পরিহাস, যেতে হলো কারাগারে। খেদো না প্রিয়তম, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নতুবা এই শেষ দেখা প্রিয়তম। স্বামী, তোমায় ছেড়ে আমি কার মুখ পানে চেয়ে থাকবো স্বামী? অবুঝ হয়েও না প্রিয়তম, অবুঝ হয়েও না। এই চলো চলো। বিদায় জোৎস্না, বিদায় স্বামী, বিদায়। বিদায়। বেঁচে থাকলে আবার চলো মা, আমার বাসায় চলো। তোমার স্বামীকে যেমনি করে হোক সারে আনতে চেষ্টা করব। তাই চলুন পিতা। সব আছে। আরে শিকার তো দারোগা বাবু নিয়েই গেল। সেজন্য আপনি কোনো চিন্তা করেন না, যে কিছু মাল বানি দিলে ওরা জোসনাকে দিয়ে দিবে। তাহলে আর দেরি নয়, এখনই 5,000 টাকা দিচ্ছি। আজ রাতে আমার বেতোয়া দোষটাকে আমার চাই। তবে তাই হবে হুজুর, চলুন আমরা ওইদিকে যাই। হ্যাঁ তাই চলো। এতদিনে সবকিছু সন্ধান খুঁজে পাওয়া গেল। সবকিছু চক্রান্তের মূলই হলো ওই স্বপন শীল। এই শীলের পরামর্শে জমিদার সাহেব আকলে জোসনা ও আনোয়ারের সন্ধান হদ্দগে সেনাপতির নিকটে পাঠাচ্ছে। সবকিছু রহস্য উদ্ঘাটন করা যাবে, তাতে করে যে আমারও মনের আশা পূরণ হবে। পুত্রকে প্রাণদণ্ড দিয়েছি, নির্দোষ মেয়েকে বনবাসে দিয়েছি, সেই অভিশাপ বুঝে আজ আমাকে ঘিরে ধরেছে। রানী, তুমি আমায় ক্ষমা করো। রাজা হয়ে একটা উজিরের কথা শুনে পিতা হয়ে ছেলের প্রাণদণ্ড দিলেন। আপনি না বিচারক, বেদের মেয়েকে কথা দিয়ে কেন আপনি কথা পালন করলেন না? এই কি বিচারকের বিচার? পুরনো কথা তুলে আর কেঁদে লাভ নেই। মন যখন একটু ভারাক্রান্ত থাকে তখন কেঁদে কেঁদে চোখ ফুলে ফেলো। যাব না। পুত্র যখন হারিয়েছি তো পুত্র
পুত্রকে কি আর ফিরিয়ে আনা যায় না? আজ প্রায় 7টি বছর অতিক্রম হয়ে গেল। মা লক্ষ্মী কি এখনো বেঁচে আছে? সুন্দরবনের ভাগ ভাল্য কি নয়, নয়তো আত্মহত্যা করেছে। সেনাপতি সাহেবকে পাঠিয়ে খোঁজ নিলে কিরকম হয়? কথা বলো না রানী। সেনাপতিকে সেদিন আমি রাগের বশীভূত হয়ে অপমান করেছিলাম। আজ তাকে কোন মুখে পুত্রের সন্ধানে পাঠাই? পারো যদি তাকে তুমি বুঝে পাঠানোর ব্যবস্থা করো। আমি পারবো না। মুন্সিজি, হ্যাঁ যাও, সেনাপতি সাহেবকে পাঠিয়ে দাও। চলো রানী, আমরা প্রাসাদে যাই। হ্যালো, ভাগ্যের নিরম নিরম পরিহাস বাবা, সবই ভাগ্যের পরিহাস। কিছু করতে পারলেন দারোগা বাবু? দুসরা কেমন আছে বলতে পারো? মা দুষ্টা আমার বাসায় আছে, সে কেবল তোমার জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলছে। বহু চেষ্টা করেছি কিন্তু কোনো ব্যবস্থা করতে পারিনি। তাহলে কি আমার সারাটা জীবন জেলখানায় বসে মরতে হবে? জজ তোমারও দুষ্টার পরিচয় চেয়েছিল, আমি তা দিতে পারিনি। তাতে করে মামলাটা আরো গাঢ় হয়ে গেছে। আগামী মঙ্গলবার দিন রায়ের তারিখ। জোৎস্না তার দাদা দাদির নিকট পত্র লিখেছে, তুমি ভেবো না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আসি বাবা। ঠিক আছে দারোগা বাবু। ডাক দেবো মা। না, আমি পরে। মহামান্য আদালত আসামিদ্বয় এবং বাদীপক্ষ কোর্টে দণ্ডায়মান। বিচার কার্য আরম্ভ করা হোক। জমিদার সাহেব, কথা বলে দাও না। আসামি কি চুরি করেছে? বলুন, কে কি চুরি করেছে আপনার? মানে চুরি করে নাই হুজুর। এই যুবতীর স্বামী আমার বাড়ির আংটি, এক সাত করা, আর টাকা পয়সা। আরে বলুন হুজুর, বলুন বলুন বলুন। টাকা নিছে 50,000 নগদ, তাও ক্যাশ টিয়া। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা হুজুর। চুপ করো, যাকে জিজ্ঞেস করছি সেই উত্তর দিবে। স্বপনশীল, তুমি বলো, এ বিষয়ে তুমি কিছু জানো? জমিদার সাহেবের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। একদিন তিনি আমাকে বললেন দ্বীপ অঞ্চল ভ্রমণ করতে। এই যে এই যুবতী আর এই যুবক পুরো ঘরে বহুত কষ্ট আছিল। জমিদার সাহেবকে বলে কয়ে জমিদার সাহেবের বাড়িতে নিয়ে আসলাম। তারপর কি হলো? তারপর হুজুর, যুবতী আর তার স্বামী জমিদারের ছেলে মেয়ের মতো বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তোমার কথা যে সত্য
তার কি কোনো প্রমাণ আছে? 100% প্রমাণ আছে। আমার কথা বিশ্বাস না হলে বেগম সাহেবাকে জিজ্ঞেস করে দেখুন। ঠিক আছে, আমি সবই বিশ্বাস করছি, দেখি কি করা যায়। তোমার কাহিনী কাল্পনিক ছাড়া আর কিছুই হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। দারোগা বাবু, আসামিকে হাজতখানা নিয়ে যান। আসামি নির্দোষ, তাতে প্রমাণই হয়ে গেল। রায়টা দয়া করে দিয়ে দিন। এটা মামা বাগনার কর্তব্য নয় দারোগা বাবু, আইন সবার নিকট সমান। যান যান দারোগা বাবু, এই যুবকের কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস যে আপনাকে করতেই হবে জজ বাহাদুর। দরকার হলে কোর্টে আমি সবকিছু প্রমাণও দিব। কোনো প্রমাণ আমি চাই না যুবক, কেননা তোমার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতে হবে ভাইজান। আনোয়ার সত্যিকার আমার পুত্র। নিজের ভাগ্নেকে নিজে চিনতে পারছেন না জজ বাহাদুর? আশ্চর্য, এখানে কেন, কখন এলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। জীবন মরণ ভুল করেই রাজপ্রাসাদ ছেড়ে আপনার বিচারের কক্ষে আগমন ভাইজান। যে ভুল করে বসেছিলাম, রানী আর সেনাপতি না থাকলে পৃথিবীর বুকে হয়তো সংশোধন হতো না। বিশ্বাস করুন, আনোয়ারে আমাদের সন্তান। বিশ্বাস করুন ভাইজান, আমরা যে সত্যি বলছি। আনোয়ার যে আমার একমাত্র সন্তান। মা, হাই বাবা, মা, আমার বুকে আয়। মা গো, মা। যান জমিদার সাহেব, আপনি মুক্ত। আর মোবারক, তুমি যে অপরাধ করেছ তার প্রাণদণ্ড অনিবার্য। স্বীকার করা, তোমাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আসামিকে এই, নিয়ে আসো সেন্টে। এই যে আব্বা, আব্বা গো, আর ভয় নাই মা, তোর বুড়ো ছেলে যখন বেঁচে আছে, কেউ আর তোকে গোপন উজিরের মেয়ে তারাবানুর বিয়ের আয়োজন করি। তাই হবে উত্তম ভাইজান। বেদ সর্দার, তোমরা যতদিন বেঁচে আছো আমার প্রাসাদে কাটিয়ে দেবে। রাজ্যময় হাসি গানে ভরে উঠবে। চলো, আর দেরি না। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। হ্যালো হ্যালো হ্যালো, এই গানের পালা শেষ হইল। গানের পালা গানের পালা এই গানের পালা শেষ হইল। আমাদের পোশাক খোলা
বাকি কোনদিন যেন